সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। আজকে আমরা হাজির হয়েছি অ্যাকাউন্টিং লেকচার 13 নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং তোমাদের প্রিভিয়াস যে লেকচারগুলো তোমরা খুব ইফেক্টিভলি বুঝতে পেরেছো, এবং লেকচার বোঝা শেষে তোমরা খুব সাকসেসফুলি নিশ্চয়ই লেকচারের সাথে অ্যাড করে থাকা এমসিকিউ গুলো সলভ করতে পেরেছো। তো আমরা আজকের ক্লাসে কথা বলবো অংশীদারি ব্যবসায় নিয়ে। আমরা জানার চেষ্টা করব অংশীদারি ব্যবসায় কিভাবে কাজ করে, অংশীদারি ব্যবসায় কাকে বলে, কিভাবে অংশীদারি ব্যবসায় অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করা হয়, এবং কিভাবে অংশীদারি ব্যবসায়ের মূলধন নিরূপণ করা হয়ে থাকে। এবং আমরা যেহেতু সবাই 9-10-এ অংশীদারি সম্পর্কে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় সংগঠনে পড়ে এসেছি, এবং ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং এ সেকেন্ড পেপারে এসে অংশীদারি সম্পর্কে জেনেছি, অংশীদারির অঙ্ক করেছি, এবং ব্যবসায় সংগঠনেও আমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে জেনে এসেছি। তো অংশীদারি ব্যবসায় আমাদের কাছে আশা করি খুবই পরিচিত একটা সাবজেক্ট বা পরিচিত একটা টপিক। আমরা অংশীদারি ব্যবসায় থেকে যখন আলোচনা করব, যেহেতু আমরা আগে থেকেই অংশীদারি সম্পর্কে অনেক কিছু জেনে এসেছি, আমাদের কাছে আজকের ক্লাস খুবই ইন্টারেস্টিং লাগবে। আজকের ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে অংশীদারি ব্যবসায় কাজ করে, অংশীদারি ব্যবসায়ের মুনাফা বা অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসানের বন্টন অনুপাত নিরূপণ করা হয়, এবং অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন করা হয়, অংশীদারি ব্যবসায়ের মূলধন নিরূপণ করা হয় কিভাবে, সকল কিছু আমরা জানবো, এবং কিভাবে খুব সহজেই এই প্রবলেমগুলো সলভ করে ক্র্যাক করে অল্প সময়ের মধ্যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা বলবো। আমাদের আজকের ক্লাসে যে জিনিসগুলো আমরা কভার করব, প্রথমেই আমরা অংশীদারি ব্যবসায় কি সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা অংশীদারি ব্যবসায় নতুন কোনো অংশীদার চলে আসলে সেই ক্ষেত্রে নতুন অনুপাত কত হবে সেটা জানবো। তারপরে আমরা জানার চেষ্টা করব অংশীদারি ব্যবসায় লাভ হলে লাভের অনুপাত কত হবে, এবং ত্যাগ হলে ত্যাগের অনুপাত কত হবে সেগুলো জানার চেষ্টা করব। এবং তারপরে আমরা জানার চেষ্টা করব অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাব থেকে কি রকম কোশ্চেন আসতে পারে, এবং তারপরে জানার চেষ্টা করব অংশীদারি ব্যবসায় মূলধন হিসাব থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। অংশীদারি ব্যবসায়ের এই আলোচনাগুলো করার পরে আমরা কিন্তু খুব সহজেই অংশীদারি থেকে যে কোনো প্রকার প্রবলেম আসলে সলভ করতে পারবো। তোমাদের সাথে বরাবরের মতোই আমি থাকবো মোহাম্মদ আজিজুর রহমান সজল, এবং পুরোটা ক্লাস জুড়ে অংশীদারি ব্যবসা থেকে কত সহজে আমরা এবং দ্রুত সময় অ্যান্সার করতে পারি সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শিখবো। প্রথমেই আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের প্রথম যে টপিক, সেটা অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় কাকে বলা হয়? অংশীদারি ব্যবসায় কিন্তু আমরা সবাই জানি, যেহেতু আমরা পড়ে এসেছি, অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন মোতাবেক পরিচালিত হয়ে থাকে। এই আইনের 4 ধারায় বলা হচ্ছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবর্গ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হয়ে থাকে অংশীদারি ব্যবসায়। এখানে কিছু জিনিস নোটিসেবল, এখান থেকেই আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারি। প্রথমত, আমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের, আমরা কিন্তু সহজেই বলে দিতে পারি 1932 সালের। এটা কিন্তু আমরা আগেই জেনে এসেছি। তারপর এখানে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায় কারা বা কে পরিচালনা করে। আমরা বলবো সকল অংশীদার পরিচালনা করতে পারে, অথবা সকল অংশীদারের পক্ষে একজনের দ্বারাও পরিচালনা করা যেতে পারে। তারপরে কিন্তু এখানে বলা যেতে পারে পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টন। এটা বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখার চেষ্টা করব। ধরে নেই আমার ব্যবসায় প্রতিষ্ঠানে নিট লাভ হয়েছে 10,000 টাকা। ওকে, 10,000 টাকা যদি আমার নিট লাভ হয়, এবং এখানে যে ধরেন অংশীদার হচ্ছে ক এবং খ, তারা মুনাফা বন্টন করে 2:2 অনুপাতে। তাহলে 2 আর 2, একজন পাবে 2 ভাগ, আরো একজন পাবে 2 ভাগ। তাহলে আমরা টোটাল যে মুনাফা 10,000 টাকা আছে, এই 10,000 টাকাকে কিন্তু আমরা 4 ভাগ করে ফেলবো। 4 ভাগ করে ফেললে 1 ভাগ হচ্ছে 2,500 টাকা, তাহলে 2 ভাগ হচ্ছে 5,000 টাকা। তার মানে ক সাহেব পাবে 5,000 টাকা, এবং খ সাহেব পাবে আরো 5,000 টাকা।
তাহলে কিন্তু এই যে বলছি আমরা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টন করা হয়, এইভাবে বন্টন করা হয় অনুপাতিক হারে। তারপর বলা হচ্ছে চুক্তিবদ্ধ। তাহলে দেখেন অংশীদারি ব্যবসায় কিন্তু চুক্তি নির্ভর বা চুক্তির ভিত্তিতে পরিচালিত হয় কোন ব্যবসায় প্রতিষ্ঠান, আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার করে দিতে পারবো অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। ওকে, তাহলে এখানে কিন্তু আরো একটা এমসিকিউ আমরা জেনে গেলাম যে অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কি, আমরা বলবো চুক্তি। তারপরে বলা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় চুক্তির ভিত্তিতে মুনাফা বন্টনের মধ্যে নিজেদের মধ্যে অনুপাতিক হারে মুনাফা বন্টন এবং সকলের দ্বারা অথবা একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলা হয়। তাহলে এই অংশীদারি ব্যবসায়ের ডেফিনেশন থেকে কিন্তু আমরা কিছু এমসিকিউ কিভাবে খুব সহজে অ্যান্সার করতে পারি সেগুলো জেনে গেলাম। এবার আমরা অংশীদারি ব্যবসায়ের অনুপাত জানার চেষ্টা করব। এখানে অংশীদারি ব্যবসায়ের প্রথমেই বলে দেওয়া আছে নতুন অনুপাত। ওকে, আমরা জানার চেষ্টা করব এই নতুন অনুপাতটা কি অ্যাকচুয়ালি। ধরে নেন আপনার নাম মিস্টার ক সাহেব এবং মিস্টার খ সাহেব একটা ব্যবসায়ের অংশীদার। তাদের মুনাফা বন্টন হতো 2:3 অনুপাতে ধরে নেই। তাহলে আমরা কিন্তু বলতে পারি 2:3 অনুপাত মুনাফা মানে হচ্ছে ক সাহেব পাবে হচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ মুনাফা এবং খ সাহেব পাবে 5 ভাগের মধ্যে 3 ভাগ মুনাফা। এখন আমরা ধরি নতুন একজন অংশীদার মিস্টার গ সাহেব, সে এসে বলতেছে আমাকে 3 ভাগের মধ্যে 1 ভাগ মুনাফা দিতে হবে। তাহলে গ সাহেব 3 ভাগের মধ্যে 1 ভাগ মুনাফা নিয়ে যাচ্ছে। তাহলে আমরা ধরে নেই এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, পুরো ব্যবসায়টার মধ্যে 3টা ভাগ মুনাফা আছে, এর মধ্যে একটা মুনাফা গ সাহেব নিয়ে যাচ্ছে। তাহলে ক এবং ক্ষয়ের জন্য রেখে যাচ্ছে কিন্তু এই 2 অংশ। তাহলে আমরা বলতে পারি ক আর খ পাবে 3 ভাগের 2 অংশ। তাহলে 2 জন পাবে 3 ভাগের 2 অংশ, একজন পাবে 3 ভাগের 1 অংশ। এখন এই যে ক আর ক্ষয়ের ব্যবসায়ের মধ্যে নতুন একজন অংশীদার চলে আসলো, তাহলে কিন্তু ব্যবসায়ের মুনাফা বন্টন বা ক্ষতি বন্টনের অনুপাতটা আগের মতো আর থাকছে না, নতুন একটা অনুপাতে রূপ নিচ্ছে। তাহলে এই অনুপাতটাকেই আমরা বলবো অংশীদারি ব্যবসায়ের নতুন অনুপাত। 2 জনের ব্যবসায় প্রতিষ্ঠানে যখন নতুন কেউ চলে আসবে বা 3 জনের ব্যবসায় থেকে যখন একজন চলে যাবে, তখন কিন্তু অনুপাত, লাভ ক্ষতি বন্টনের অনুপাত আর আগের মতো থাকছে না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জটাকেই কিন্তু আমরা বলছি যে চেঞ্জ হয়ে যে নতুন রূপটা নিচ্ছে সেটাকে কিন্তু আমরা বলছি নতুন অনুপাত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক আর খ সাহেব 2 জন 2:3 অনুপাতে মুনাফা আগে বন্টন করত, এখন নতুন একজন চলে আসছে, সে নিবে 3 ভাগের 1 ভাগ। তাহলে বাকি ক আর ক্ষয়ের জন্য রেখে দিচ্ছে 3 ভাগের 2 ভাগ। এখন এই 3 ভাগের 2 ভাগ কয়ের আগের অনুপাতের সাথে গুণ দিয়ে দিচ্ছি এবং ক্ষয়ের আগের অনুপাতের সাথে গুণ দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমরা কয়ের নতুন অনুপাত পেয়ে যাব। 5 আর 3 গুণ করলে হয় হচ্ছে 15 এবং 2 আর 2 গুণ করলে হয় 4। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে খ সাহেবের নতুন অনুপাত হচ্ছে 5 আর 3 গুণ করলে হচ্ছে 15 এবং 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ক সাহেবের এবং খ সাহেবের এবং গ সাহেবের নতুন অনুপাত হচ্ছে কয়ের হচ্ছে 15 ভাগের 4 ইস্টু ক্ষয়ের হচ্ছে 15 ভাগের 6 ইস্টু গ সাহেবের কিন্তু 3 ভাগের 1। দেখেন সবগুলার হর হচ্ছে নিচে 15, কিন্তু গ সাহেবের নিচে হচ্ছে 3। তাহলে গ সাহেবেরটাকে আমরা 15 বানানোর জন্য নিচে 5 দিয়ে গুণ দিলাম এবং উপরে 5 দিয়ে গুণ দিলাম। তাহলে কিন্তু আমাদের এরকম আসতেছে যে ক সাহেবের 15 ভাগের 4, খ সাহেবের হচ্ছে 15 ভাগের 6 এবং গ সাহেবের হচ্ছে 15 ভাগের
5, তাহলে কিন্তু আমরা সবগুলো 15 নিচে দিয়ে কেটে দিতে পারি এবং বলতে পারি তাদের নতুন অনুপাত হচ্ছে 4:6:5। তাহলে এইভাবে কিন্তু আমরা নতুন অনুপাত বের করে ফেলতে পারি। আমি আবারও বলছি কিভাবে আমরা খুব সহজেই নতুন অনুপাত বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমেই দেখলাম ক আর খ এর পুরাতন অনুপাত কত। ক আর খ এর পুরাতন অনুপাত হচ্ছে এটা, আমরা ক এর অনুপাতটা লিখলাম, খ এর অনুপাতটাও লিখলাম। আমরা দেখলাম গ সাহেব 3/1 নিয়ে যাচ্ছে, তাহলে ক এর রেখে যাচ্ছে, ক এবং খ এর জন্য 3/2 রেখে যাচ্ছে, 3/2 রেখে যাচ্ছে। তাহলে 3/2 আমরা কিন্তু গুণ দিয়ে দিচ্ছি। গুণ দিয়ে দেওয়ার পর যে নতুন অনুপাতটা বের হচ্ছে সেই অনুপাতটা কিন্তু আমরা এখানে লিখছি, নতুন অনুপাতটা লিখছি, এবং গ এর যে 3/1 নিয়েছে এটাই গ এর নতুন অনুপাত, সেটাও কিন্তু আমরা এখানে লিখেছি। সবগুলোর হর সমান করার জন্য আমরা নিচে গ এর অনুপাতের সাথে নিচে 5 এবং উপরে 5 গুণ দিয়েছি, এবং গুণ দেওয়ার পরে সবগুলোর হর যখন সমান হয়ে গিয়েছে তখন সবগুলো হর কেটে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমরা সহজেই বলতে পারছি যে ব্যবসায়ের নতুন অনুপাত হচ্ছে 4:6:5। আশা করি এখানে কোনো প্রবলেম হবে। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে নতুন অনুপাত বের করব। আমরা একটা অঙ্ক লিখে করে দেওয়ার চেষ্টা করেছি এখানটাতে। আমরা দেখি এখানে কিন্তু দেওয়া আছে সৌরভ এবং সিয়াম তারা 2:3 অনুপাতে মুনাফা বন্টন করতো। সেটাকে আমরা বলতে পারি সৌরভ নিত 5/2 এবং সিয়াম নিত 5/3। ওকে, এবং নতুন একজন অংশীদার চলে আসে সায়ান, যে 4/1 মুনাফা নিয়ে যাবে। যদি 4/1 নিয়ে যায়, 4 ভাগ থেকে যদি 1 ভাগ নিয়ে যায়, তাহলে বাকি দুইজনের জন্য কিন্তু রেখে যায় 4/3। তাহলে বাকি দুইজনের সাথে আমরা 4/3 গুণ করে দিচ্ছি, 4/3 গুণ করে দিচ্ছি। ওকে, এবার আমরা গুণ করতে পারি নিচে 4×5=20, এখানে বসাচ্ছি 20, 3×2=6, 6 বসাচ্ছি, 4×5=20 বসাচ্ছি, 3×3=9 বসাচ্ছি। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের তিনজনের অনুপাত হয়েছে 20/6, 20/9 এবং 4/1। সবগুলোর নিচে 20 আছে, এটার নিচে 20, এটার নিচে 20, তাহলে এটাকে 20 বানানোর জন্য আমরা নিচে 5 দিয়ে গুণ দিচ্ছি এবং উপরে 5 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 20/5। এবার আমরা খুব সহজেই লিখে ফেলেছি 20/6, 20/9 এবং 20/5। সবগুলার নিচে থেকে যদি আমরা 20 কেটে দেই তাহলে কিন্তু এরকম হয়ে যাবে যে 6:9:5। আমরা বলবো নতুন অনুপাত ব্যবসায়ের 6:9:5। আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো প্রবলেমই বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলোতে এসেছিল। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, প্রথমে বলে দেওয়া আছে যে দুইজনের মুনাফা বন্টনের অনুপাত ছিল 5:2। আমরা ধরে নিচ্ছি ক সাহেব হচ্ছে 7/5 পেত এবং খ সাহেব পেত হচ্ছে 7/2 অংশ। নতুন অংশীদার এসে নিয়ে যাচ্ছে 3/1, তাহলে তাদের জন্য রেখে যাচ্ছে 3/2। তাহলে 3/2 দিয়ে গুণ দিব, 3/2। এবার 3×7 কিন্তু 21 হয়ে যাচ্ছে, উপরে কিন্তু 10 থাকতেছে। এটারও নিচে 3×7 21 হয়ে যাচ্ছে, উপরে কিন্তু 4 থাকতেছে। এবার আমরা বলতে পারি ক খ গ এর হচ্ছে অনুপাত হচ্ছে 21, 10 21, 4 3/1। তাহলে এটার নিচে সবগুলোর নিচে 21, এটাকে 21 বানানোর জন্য 7 দিয়ে গুণ দেওয়া যেতে পারে, উপরেও 7। তাহলে আমরা বলবো যে এরকম যে সবগুলোর নিচে যেহেতু 21 আমরা কেটে দিচ্ছি, তাহলে এখানে বলবো 10:4:7। তাহলে এটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার 10:4:7। আমাদের উত্তর হচ্ছে বি। আমরা কিন্তু 2 নম্বর প্রবলেমটাও খুব সহজেই সলভ করতে পারি। এখানে বলে দেওয়া আছে ক আর খ এর হচ্ছে তাদের মুনাফা বন্টনের অনুপাত 4:3। তার মানে আমরা বলতে পারি 4 আর 3 হচ্ছে 7, 7 ভাগে হচ্ছে 4 ক পাবে, এবং খ পাবে হচ্ছে
7/3। এবার আমরা দেখতে পাচ্ছি গ এসে 5/2 নিয়ে যায়। 5 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকতেছে 5/3। এবার 5/3 দিয়ে গুণ দিব 5/3 এবং এখানেও গুণ দিব 5/3। এবার কিন্তু আমরা 5 7 35 নিচে লিখবো এবং 3 4 12 লিখে দিব। ওকে, এবার এখানেও সেম কাজ করব, 35 3 3 9। তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে তাদের অনুপাতটা তিনজনের, নিচে 35 12 35 9 5/2। ওকে, সবগুলোর নিচে 35 আছে, এটাকে যদি 35 বানাতে চাই তাহলে 5 7 35, পরে হচ্ছে আমরা 7 দিয়ে গুণ দিব। তাহলে সবগুলোতে 35 হয়ে গেল, 35 কেটে দিব, আমরা 12:9 7 গুণা 14। আবার বলবো 12:9 14। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 12:9 14। আমাদের অ্যান্সার হবে ডি। উত্তরে এখানে আমরা ভুল লিখে দেওয়া আছে, আমরা এখানে লিখব ডি। তারপরে আমরা পরবর্তীতে আরো একটা প্রবলেম সলভ করতে পারি, এখানে দিয়ে দেওয়া আছে। এটাও কিন্তু বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ইনফ্যাক্ট অংশীদারি থেকে যদি অল্প কিছু কোয়েশ্চেনও আসে তাহলে কিন্তু খুব বেশি চান্স আছে যে এই অনুপাত রিলেটেড বা নতুন অনুপাত রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু অনেকবার এসেছিল বিগত বছরে। এখানে কিন্তু দেওয়া আছে যে বিথি আর চৈতি, আমি বিথিকে ধরলাম ক এবং চৈতিকে ধরলাম চ। তাহলে এখানে তাদের অনুপাত ছিল হচ্ছে 3:2। তাহলে কিন্তু আমরা বলবো 5/3 পেত বিথি এবং 5/2 পেত চৈতি। আমি হচ্ছে চৈতির নামটা একটু নিচে লিখে দিচ্ছি যাতে করে আমাদের সমস্যা না হয়। চৈতি। এবার আমরা দেখতে পাচ্ছি যে নতুন অনুপাত এসে 3 নতুন যে অংশীদার আছে সে এসে 3/1 নিয়ে যাচ্ছে। তাহলে 3/2 গুণ দিয়ে দিচ্ছি। তাহলে নিচে হচ্ছে 3 5 15, উপরে হচ্ছে 6, আর এখানে আমরা 3/2 দিয়ে গুণ দিয়ে দিব 15/4। এবার আমরা লিখতে পারি 15/6 15/4 3/1। সবগুলোর নিচে 15 আছে, এটাকে 15 বানানোর জন্য 5 দিয়ে গুণ দিব, উপরে 5 দিয়ে গুণ দিব, সবগুলো 15 কেটে দিব। তাহলে বলতে পারি 6:4:5। এখানে আমরা দেবো 6:4:5 হচ্ছে আমাদের অ্যান্সার ডি। ওকে, এই ধরনের অনুপাতগুলো বের করব আমরা খুব সহজেই। এখানে আমরা এখন জানার চেষ্টা করব ত্যাগ অনুপাত। তার আগে আমরা জানবো ত্যাগ অনুপাত অ্যাকচুয়ালি কি। আমাদের ত্যাগ অনুপাতের কনসেপ্টটা আগে বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন অংশীদার, আগে ক এবং খ, তারা কসমোস এন্টারপ্রাইজের অংশীদার ছিল। ওকে, তারা কিন্তু আগে মুনাফা বন্টন করত 5:3 অনুপাতে। ওকে, এখন আগে তারা 5:3 অনুপাতে লাভ লোকসান বন্টন করত, কিন্তু নতুন একজন অংশীদার চলে আসে যে কিনা 6/1 লাভ লোকসান নিয়ে যাবে। 6/1 নতুন অংশীদার নিয়ে যাবে। এখন সে নতুন অংশীদার চলে আসার কারণে সে নতুন অনুপাত হয়ে গেল 3:2:1। এখন আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করতেছি কেন এটার নাম ত্যাগ অনুপাত হলো। দেখেন, ক আর খ প্রথমে যখন ব্যবসায় করছিল তখন তারা কিন্তু বেশি লাভ বা বেশি মুনাফা পাচ্ছিল। ওকে, তারা কিন্তু বেশি লাভ বা বেশি মুনাফা পাচ্ছিল। এখন কিন্তু তারা কম পাবে, তৃতীয় একজন ব্যক্তি চলে আসার কারণে কম পাবে। আগে বেশি পাচ্ছিল, এখন নতুন হওয়ার কারণে তারা কম পাচ্ছে। এখন আগে দুইজন ছিল এর জন্য বেশি পাচ্ছিল, এবং
এখন 3 জন আসার কারণে নতুন অনুপাত যেটা আসলো সেই অনুপাতের কারণে তারা 2 জন ক আর খ কম পাবে। তাহলে ক আর খ এর একটু লাভ ত্যাগ করতে হচ্ছে, কার জন্য? গ এর জন্য বা নতুন অংশীদারের জন্য। এখন আগের অনুপাত ছিল 5:3, এই 5:3-এ 2 জন বেশি পেত এবং নতুন অংশীদার আসার কারণে হয়ে যাচ্ছে 3:2:1। এখন ক আর খ কম পাচ্ছে, যতটুকু কম পাচ্ছে সেটাকে আমরা বলবো ক আর খ এর ত্যাগ অনুপাত। এখন আমরা এখানে অঙ্কটা করেই দেখানোর চেষ্টা করি। এখানে আমরা বলে দিচ্ছিলাম যে আগে বেশি পেত এখন কম পাচ্ছে, তাহলে আমরা বলবো ত্যাগ হচ্ছে ত্যাগ অনুপাত সমান সমান পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত। তাহলে ক এর পুরাতন অনুপাত ছিল এইখানটাতে এবং ক এর নতুন অনুপাত হচ্ছে এইখানটাতে, তাহলে এটাকে আমরা বলতেছি নতুন। আবার এখানে 2 জন যখন দেওয়া ছিল তখন এটা হচ্ছে পুরাতন। ওকে, পুরাতন অনুপাত। তাহলে ক সাহেবের পুরাতন অনুপাত ছিল 5:3, তার মানে 8/5 মাইনাস ক সাহেবের নতুন অনুপাত হচ্ছে 3:2:1, তার মানে হচ্ছে 6/3 আমরা কিন্তু খুব সহজেই লসাগু করে ফেলতে পারি। 8 আর 6 এর লসাগু হচ্ছে 24 এবং এখানে আমরা 8 24-এর মধ্যে যায় 3 বার, 3×5 = 15 মাইনাস 6 24-এর মধ্যে যায় 4 বার, 3×4 = 12। তাহলে কিন্তু আমরা বলতে পারছি এখানে হচ্ছে ক এর ত্যাগ অনুপাত হচ্ছে 24/3 এবং যদি খ এরটা বের করি, খ এর পুরাতন অনুপাত ছিল 8/3 এবং খ এর নতুন অনুপাত হচ্ছে এখানে 3:2:1 হচ্ছে 6/2 তাহলে দুইটার লসাগু করলে সেম আসতেছে 24। এখানে 8 24-এর মধ্যে যায় 3 বার, 3×3 হচ্ছে 9, 6 যায় 4 বার, 4 দুগুণ হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারি খ এর ত্যাগ অনুপাত হচ্ছে 24/1। তাহলে কিন্তু এই জিনিসটাই আমরা কিন্তু এখানে লিখেছি। তার মানে আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব ত্যাগ অনুপাত সমান সমান পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত। তাহলে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ত্যাগ অনুপাত যখন বের করতে বলবে তখন কিন্তু আমাদের অবশ্যই পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত বাদ দিতে হবে, ভুলেও উল্টাটা করা যাবে না। কারণ ত্যাগ অনুপাত হচ্ছে প্রথমে 2 জন ব্যবসা করতেছিল, তৃতীয় ব্যক্তি চলে আসার কারণে কিন্তু ব্যবসায়ের লাভ বা ক্ষতি প্রথম 2 জন ত্যাগ করে দিল। এর জন্য 2 জনের ব্যবসায় যখন তৃতীয় জন আসবে তখন আমরা ত্যাগ অনুপাত বের করব। ঠিক উল্টা ভাবে আমরা হচ্ছে যে যখন 3 জনের ব্যবসায় থেকে একজন চলে যাবে তাহলে সেটা হবে আমাদের লাভ অনুপাত। এখন আমরা লাভ অনুপাতের কনসেপ্টটা নিয়ে আরেকটু ডিটেইলস আলোচনা করব। এখন ধরেন আগে ছিল ক, খ এবং গ। এখন 3 জন ছিল, 10 টাকা লাভ, যদি 10 টাকা লাভ, আচ্ছা 10 টাকা লাভ না ধরে আমরা ধরি 12 টাকা লাভ, যেটা 3 ভাগ করতে খুব সহজ হবে আমাদের জন্য। ধরলাম 12 টাকা লাভ তারা 3 জন ভাগ করত, তাহলে এক একজন কিন্তু লাভ পাচ্ছে 4 টাকা করে। ওকে, এখন যদি গ সাহেব মারা যায় তাহলে অংশীদার হয়ে যাচ্ছে ক আর খ, তাহলে তারা 2 জন পাচ্ছে 12 টাকা। তাহলে এই 12 টাকা যদি 2 জনের মধ্যে বন্টন করা হয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 6 টাকা। তার মানে এখানে 3 জনের ব্যবসায় থেকে যদি একজন চলে যায় তাহলে কিন্তু প্রথম 2 জনের বা যেই 2 জন রয়ে যায় সেই 2 জনের কিন্তু লাভ হয়ে যায়। তাহলে লাভ অনুপাত কিভাবে বের করব? আমরা বলতে পারি লাভ অনুপাতে প্রথমে যখন 3 জন ছিল সেটা ছিল পুরাতন অনুপাত ছিল কম, নতুন যে অনুপাত হয়েছে 2 জনের অনুপাত ক/খ সেই অনুপাতটা বেশি। তাহলে আমরা বলবো লাভ অনুপাত বের করতে হলে নতুন অনুপাত, এটা হচ্ছে 2 জনের অনুপাত, এই নতুন অনুপাত হচ্ছে 2 জনের অনুপাত থেকে আমরা 3 জনের অনুপাত পুরাতন অনুপাত বাদ দিয়ে দিব। ওকে,
তাহলে আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। 3 জনের ব্যবসায় থেকে যখন একজন ব্যবসায়ী চলে যায় তখন কিন্তু প্রথম 2 জন ব্যবসায়ের লাভ হয়ে যায়। তাহলে আমরা বলবো লাভ অনুপাত সমান সমান নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত। এই রিলেটেড আমরা কিন্তু একটা কোয়েশ্চেনও সলভ করে ফেলতে পারি। আমরা এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, আমাদের কোয়েশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে যে ক খ গ একটা কারবারের সমান অংশীদার। তো সমান অংশীদার মানে সবার মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 1:1:1। তাহলে কিন্তু এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পুরাতন অনুপাত। পুরাতন অনুপাত, ওকে। কারণ এখানে 3 জন ব্যবসা করতেছিল একসাথে। তারপরে খ সাহেব অবসর নিল এবং ক আর গ এর অনুপাত হলো 3:2। তাহলে এইটা হচ্ছে আমাদের নতুন অনুপাত। তাহলে আমরা কি শিখেছি? নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত। এখানে যখন আমরা ক সাহেবেরটা বের করব তাহলে ক সাহেবের নতুন অনুপাত হচ্ছে 3:2, তার মানে 5/3 মাইনাস ক সাহেবের কিন্তু পুরাতন অনুপাত ছিল 1:1:1, তার মানে 3/1 তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে 3×5=15। আমরা কিন্তু এখানে লসাগু করলাম 15। 3 মধ্যে যায় 5 বার, 3×5=15 আমরা লিখবো এখানে। তারপরে কিন্তু এখানে 3 মধ্যে যায় 5 বার। সরি, আমরা এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। আমরা লসাগুটা বের করেছি 15। এবার আমরা দেখব 5 15-র মধ্যে যায় 3 বার। ওকে, 5 15-র মধ্যে যায় 3 বার। 3×9 লিখবো এখানে আমরা, মাইনাস 3 15-র মধ্যে যায় 5 বার, এখানে আমরা 5 লিখবো। তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 15/4। আবার যদি আমরা গ সাহেবেরটা বের করতে চাই, গ সাহেবের নতুন অনুপাত কিন্তু 5/2 মাইনাস আগে ছিল 3/1। তাহলে আমরা লসাগু করলে আসতেছে 15। 5 15-র মধ্যে যায় 3 বার, 3 দুগুণ হচ্ছে 6, মাইনাস হচ্ছে 3 15-র মধ্যে যায় 5 বার, 5×1=5। আমরা কিন্তু এইভাবে বের করে ফেলতে পারতেছি 15/1। তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি গ এর লাভ অনুপাত হচ্ছে 15/4/15/1। দুইটা 15 যদি কেটে দিই তাহলে আমরা বলতে পারি 4:1। তাহলে কিন্তু এইখানে আমাদের অপশন আছে 4:1। আমরা দেখব যে এখানে কিন্তু আমাদের অপশন আছে যে ক আর গ এর লাভ অনুপাত হচ্ছে 4:1 অনুপাত। ওকে, আমরা এখন আমাদের ক্লাসের যে সেকেন্ড ফেজ, যেটা একটু তুলনামূলকভাবে কঠিন, যেটা লাভ লোকসান আবন্টন হিসাব, সেই লাভ লোকসান আবন্টন হিসাব নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা কিন্তু সবাই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব সবাই করে এসেছি। লাভ লোকসান আবন্টন হিসাবে কি হয়, যে নেট লাভটা হয়ে থাকে ব্যবসায় প্রতিষ্ঠানে বা অংশীদারি ব্যবসায়, যে নেট লাভটা হয় সেই লাভটা কিন্তু আমরা অংশীদারদের মধ্যে বিভিন্নভাবে বন্টন করে থাকি। এজন্য এটাকে লাভ লোকসান আবন্টন হিসাব বলা হয়ে থাকে। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে, আমরা সেকেন্ড ইয়ারে থাকতে যখন অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব করতাম, তখন কিন্তু আমরা এই ডান পাশটাতে বা ক্রেডিট পাশটাতে আমরা কিন্তু আরো কিছু লিখতাম। নেট লাভ ছাড়াও কিন্তু আমরা লিখতাম এখানে পণ্য উত্তোলন, আমরা লিখতাম, মনে আছে হয়তো আমাদের, পণ্য উত্তোলন আমরা কিন্তু লিখতাম উত্তোলনের সুদ। আমরা হয়তো ডান পাশে লিখতাম ঋণের সুদ। এরকম আরো অনেক এক্সট্রা কিছু থাকতে পারে, কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এত কিছুর দরকার নেই আমাদের। ওকে, আমরা অ্যাডমিশন টেস্টের জন্য ডান পাশে নিট লাভ লিখলেই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে ডান পাশটাতে ফর এক্সাম্পল ধরে নিলাম নিট লাভ হয়েছে 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা, এবং আমরা বললাম যে মূলধনের সুদ হচ্ছে ক সাহেব
মূলধনের সুদ পাচ্ছে 20,000, খ সাহেব মূলধনের সুদ পাচ্ছে 15,000, টোটাল হচ্ছে 35,000। তারপরে মিস্টার ক সাহেব বেতন পাচ্ছে 15,000, কিন্তু খ সাহেব বেতন পাচ্ছে না। কারণ আমরা বলেছিলাম ব্যবসা পরিচালনা করলে বা ব্যবসায় শ্রম দিলে কোনো অংশীদার বেতন পেতে পারে। আমরা কিন্তু বলেছিলাম যে সকলের চাইলে পরিচালনা করতে পারে, আবার সকলের পক্ষ থেকে একজন কিন্তু ব্যবসায় পরিচালনা করতে পারে। তাহলে আমরা এখানে ধরে নিলাম ক এবং খ দুইজনের ব্যবসায় পরিচালনা করে মিস্টার ক সাহেব, এজন্য বেতন পাচ্ছে মিস্টার ক সাহেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1,10,000 টাকা থেকে 35,000 টাকা এবং 15,000 টাকা, তার মানে টোটাল 50,000 টাকা খরচ হয়ে গেল, মানে বন্টন হয়ে গেল, অংশীদারদের মধ্যে বন্টন হয়ে গেল। তাহলে আমার মুনাফা বন্টন করার মতো মুনাফা কিন্তু থাকতেছে 60,000 টাকা। এখন এখানে বলে দেওয়া আছে এই 60,000 টাকা মুনাফা ক এবং খ সাহেবের মধ্যে বন্টন হবে 2:4 অনুপাতে। তাহলে আমরা কি বলবো 2 আর 4 হচ্ছে 6, এই 60,000 টাকাটাকে আমরা কিন্তু 6 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে 1 ভাগ হচ্ছে 10,000 টাকা এবং 2 ভাগ হচ্ছে 20,000 টাকা এবং 4 ভাগ হচ্ছে 40,000 টাকা। এই 20,000 টাকাই কিন্তু আমরা এখানে লিখেছি এবং এই 40,000 টাকাই কিন্তু আমরা এখানে লিখেছি। ওকে, তাহলে আমরা কিন্তু এইভাবে লাভ লোকসান আবন্টন হিসাব খুব সহজেই করতে পারি। কিন্তু এইখান থেকে কিছু আমাদের কাছে কনসেপচুয়াল কোয়েশ্চেন জানতে চাইবে, আমাদের কাছে জানতে চাইতে পারে নিট লাভ 1,10,000 টাকার মধ্যে মিস্টার ক সাহেব কত টাকা পেয়েছে। তাহলে আমরা এখন খুব সহজেই বের করতে পারি মিস্টার ক সাহেব কত টাকা পেয়েছে। দেখেন ক সাহেব এখানে পাচ্ছে মূলধনের সুদ বাবদ 20,000 টাকা, ক সাহেব বেতন পাচ্ছে 15,000 টাকা, তাহলে 20,000 আর 15,000 হচ্ছে 35,000 টাকা এবং বন্টনযোগ্য মুনাফা পাচ্ছে 20,000 টাকা। 35,000 আর 20,000 টাকা হচ্ছে 55,000 টাকা। তাহলে মিস্টার ক সাহেব নিট লাভ মানে এই 1,10,000 টাকা থেকে পাচ্ছে 55,000 টাকা এবং মিস্টার খ সাহেব পাচ্ছে 1,10,000 টাকা থেকে এই 55,000 টাকা। তাহলে কিন্তু আমরা যদি কোয়েশ্চেন পাই এরকম যে নিট লাভের কত টাকা অংশীদারি ক পাবে, নিট লাভের কত টাকা অংশীদার খ পাবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ব্যাপারগুলো যোগ করে করে বের করে ফেলতে পারি ক সাহেব কত টাকা পাবে এবং খ সাহেব কত টাকা পাবে। আমরা এই ধরনের একটা ম্যাথ করে দেখতে পারি যে কি ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মামুন ও মারুফ সাহেব দুজন অংশীদার, তাদের ব্যবসায় নেট মুনাফা হয় 57,000 টাকা। আমরা কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব করেছি, নেট লাভটা কিন্তু আমরা এইভাবে লিখে ফেলবো এখানে। ওকে, তাহলে নেট লাভ এখানে লিখলাম 57,000 টাকা। এই 57,000 টাকা আমরা কিন্তু এখন দুই অংশীদারের মধ্যে মামুন এবং মারুফ দুইজনের মধ্যে বন্টন করে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখাচ্ছে যে মামুন ও মারুফ কোনো অংশীদার মূলধনের সুদ নেই। পুরো অঙ্কে কোথাও মামুন ও মারুফের অংশীদারদের মূলধনের সুদের কথা বলা নাই। যেহেতু অংশীদারদের মূলধনের সুদের কথা এখানে বলা নেই, তাহলে কিন্তু আমরা এখানটাতে মূলধনের সুদের অংশটা ব্ল্যাঙ্ক রাখতেছি। ওকে, মূলধনের সুদ নাই আমাদের কাছে, তাহলে এটা নাই, আমরা এটা লিখলাম না। তারপরে কিন্তু বলে দেওয়া আছে মামুন ও মারুফ সাহেব যথাক্রমে বেতন পাবে 15,000 এবং 12,000 টাকা। তাহলে কিন্তু আমরা এখানে লিখে ফেলতেছি একজন পাবে 15,000 আর একজন পাবে 12,000। ওকে, টোটাল বেতন পাচ্ছে 27,000। তাহলে এই 57,000 টাকা থেকে যদি 27,000 টাকা চলে যায় তাহলে কিন্তু বন্টন করার মতো মুনাফা থাকতেছে 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা 60:40 অনুপাতে, এটাকে যদি আমরা বলি 6:4 অনুপাতে, তাহলেও কোনো ভুল হবে না। এখন এই 30,000 টাকাকে 6:4 মানে 6 আর 4 হচ্ছে 10 ভাগ করব। 30,000 ভাগ 10, এখানে কিন্তু হয়ে যাচ্ছে 3,000। ওকে, 3,000কে যদি আমরা 6 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু 3 6 18,000।
তাহলে ক সাহেব পাচ্ছে 18,000 এবং এই 3,000কে যদি আমরা 4 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু 3 4 12,000, তাহলে খ সাহেব পাচ্ছে 12,000। তাহলে আমাদেরকে যদি কোশ্চেন করা হয়েছে কি, আমরা বলা হয়েছে আমাদের মামুন ও মারুফ কত টাকা পাবে নিট লাভের। ওকে, তাহলে এখানে মামুন সাহেব পাচ্ছে 15,000 আর 18,000 হচ্ছে 33,000, এখানে আমরা 33,000 নিলাম। আবার মারুফ সাহেব পাচ্ছে 12,000 এবং 12,000 24,000, তাহলে কিন্তু 24,000 হয়ে গেল। আমাদের উত্তর কিন্তু বি চলে আসবে। তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু আমরা খুব সহজেই এই লাভ লোকসান আবন্টন হিসাবের ছকের মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারি। তার পরবর্তীতে আমরা আরো একটা প্রবলেম দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে নিট লাভের মধ্যে কত টাকা কয়ের হিসেবে যাবে। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে কয়ের হিসেবে কত টাকা যাবে। দেখেন এখানে কোশ্চেনটা খুব সহজ, আমরা যা শিখে এসেছি তাই। এখানে কয়ের হিসাবে কত টাকা যাবে, আমরা যদি সহজভাবে করার চেষ্টা করি তাহলে এখানে কিন্তু নিট লাভের পরিমাণ দিয়ে দেওয়া আছে। নিট লাভ হচ্ছে 30,000 টাকা, তাহলে এই 30,000 টাকা কিন্তু আমরা সরাসরি এখানে নিয়ে আসব। ওকে, 30,000 টাকা নিয়ে এসেছি। তারপরে আমাদেরকে বলে দেওয়া আছে মূলধন 40,000 এবং 60,000 টাকা, এবং বলা হয় প্রারম্ভিক মূলধনের উপর 20% হারে সুদ ধরতে হবে। তাহলে এই যে 20%, 40,000-এর 20% এবং 60,000-এর 20%। ওকে, তাহলে 40,000-এর 20% হচ্ছে 8,000 টাকা এবং 60,000-এর 20% হচ্ছে 12,000 টাকা। তাহলে আমরা মূলধনের সুদ এখানে লিখে ফেললাম। 30,000 টাকা নিট লাভ থেকে 20,000 টাকা মূলধনের সুদ বাবদ খরচ হয়ে গেল। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি বেতন দেওয়া আছে। বেতন মিস্টার ক পাবে 10,000 টাকা এবং মিস্টার খ পাবে 5,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেতন হয়ে গেল 15,000 টাকা। তাহলে দেখেন এইখানটাতে নিট লাভ 30,000 টাকা, 30,000 টাকা থেকে অলরেডি 20,000 টাকা খরচ এবং 15,000 টাকা খরচ, তাহলে টোটাল খরচ হয়ে গেল কিন্তু 35,000 টাকা। নিট লাভ আছে কিন্তু 30,000 টাকা, তার মানে কিন্তু এখন বন্টনযোগ্য ক্ষতি হয়ে গেল। বন্টনযোগ্য ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতিটা বন্টন করব কিভাবে, কোন অনুপাতে? বলা হয়েছে 2:3 অনুপাতে। তাহলে আমরা কি করব, 5,000 টাকা ক্ষতি হয়েছে, 5,000-কে 2 আর 3 5 দিয়ে ভাগ দিব, হবে 1,000 টাকা। তাহলে প্রথম জন 2 অংশ ক্ষতি নিবে, 1,000 × 2 হয়ে যাচ্ছে 2,000 টাকা, এবং দ্বিতীয় জন 3 অংশ ক্ষতি নিবে, এর জন্য 1,000 × 3 হয়ে যাচ্ছে 3,000 টাকা। ওকে, এই 3,000 টাকা এখানে আমরা বসায় দিয়েছি। এখন যদি আমাদেরকে কোশ্চেন করা হয় ক সাহেব কত টাকা পাবে, ক সাহেব এখান থেকে পাচ্ছিল 18,000 টাকা এবং বেতন বাবদ পাচ্ছিল 10,000 টাকা। 8,000 আর 10,000 হচ্ছে 18,000, কিন্তু এখানে ক্ষতি হয়ে গেছে। লাভ হলে আমরা এই 2,000 টাকা যোগ করে দিতাম, যেহেতু ক্ষতি হয়ে গিয়েছে এর জন্য 8,000 প্লাস 10,000 হচ্ছে 18,000, ক্ষতি হওয়ার কারণে বিয়োগ করে দিব 2,000, তাহলে হয়ে যাচ্ছে 16,000। আমাদের অ্যান্সার কিন্তু 16,000। ওকে, তাহলে আমাদেরকে যদি লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে এই ধরনের কোশ্চেন করা হয়, আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের প্রবলেমের অ্যান্সার দিতে পারবো। ওকে, আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের প্রবলেম সলভ করে ফেলতে পারি লাভ লোকসান আবন্টন হিসাবে এই ছোট্ট ছকটি মাথায় রেখে। আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব যদি সব ইনফরমেশন দেওয়া থাকে তাহলে কিভাবে মূলধনের সুদ বের করতে পারি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এই মূলধনের সুদ টোটাল দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করব। ওকে, এখানে ধরলাম নিট লাভ দেওয়া আছে 1,10,000, ফর এক্সাম্পল আমরা ধরে নেই এটা আমরা জানি না। ওকে, 1,10,000 টাকা থেকে ডান পাশে 1,10,000 টাকা আমার যোগফল হয়েছে এবং বাম পাশেও যোগফল হওয়ার কথা 1,10,000 টাকা। এখন যদি আমাদের বেতন দেওয়া থাকে, বন্টনযোগ্য মুনাফা দেওয়া থাকে 60,000 আর 15,000 হচ্ছে 75,000,
তাহলে 1,10,000 টাকা হতে আর কত টাকা লাগে, আমরা বলবো আর 35,000 টাকা লাগে। তার মানে যখন আমাকে মূলধনের সুদ বের করতে বলবে, এটা যখন আমাকে বের করতে বলবে, তখন আমরা নেট লাভ থেকে বাকি যে দুইটা আছে সেই দুইটা বিয়োগ করে দেব। নেট লাভ থেকে অংশীদারদের মূলধন হিসাব বিয়োগ করে দিব এবং বন্টনযোগ্য মুনাফার যে টোটাল অ্যামাউন্ট আছে সেটাও বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব মূলধনের সুদ। আমরা যদি এরকম বের করতে চাই বন্টনযোগ্য মুনাফা কত, সেটাও কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমাদের যদি বলা হয় যে এই বন্টনযোগ্য মুনাফা 60,000 টাকা কিভাবে আসলো, বা ধরেন আমরা জানি না এটা কিভাবে বের করব, আমরা নেট লাভ থেকে কিন্তু অংশীদারদের মূলধনের সুদ এবং অংশীদারদের বেতন যদি বাদ দিয়ে দিই, তাহলে যে অ্যামাউন্টটা রিমেইনিং থাকবে সেটাকেই কিন্তু আমরা বন্টনযোগ্য মুনাফা হিসেবে ধরতে পারি। এই ধরনের কিন্তু আমরা প্রবলেমও সলভ করতে পারি যে কিভাবে আমরা বন্টনযোগ্য মুনাফা বের করতে পারি। আমরা দেখার চেষ্টা করি। এইখানটাতে অঙ্কটাতে অনেক ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু এত ইনফরমেশন আমার হয়তো দরকার নাও হতে পারে। এখানে বলে দেওয়া আছে যে কারবারটি 1,25,000 টাকা নেট মুনাফা করে। ওকে, 1,25,000 টাকা, একটু সুন্দর কম দেওয়া ছিল, 1,25,000 টাকা নেট মুনাফা অর্জন করে। তাহলে কিন্তু আমরা এই 1,25,000 টাকা নেট মুনাফা ধরে আমরা কিন্তু টেনে এনে এইখানে আমার মনে মনে নেট লাভের ঘরে বসাই দিতে পারি। তারপরে বলা হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের উপর 10% সুদ। তাহলে এখানে দেওয়া আছে 80,000 টাকা, যার 10% হবে 8,000 টাকা। আবার বলে দেওয়া আছে 50,000 টাকা, যার 10% হবে 5,000 টাকা। তাহলে টোটাল মূলধনের সুদ হয়ে গেল 13,000 টাকা। এবং বলে দেওয়া আছে যে অনু মাসিক বেতন পাবে 1,000 টাকা। আমরা কিন্তু এখানে বাৎসরিক বেতন লিখে থাকি, তাহলে 1,000 টাকা ইন্টু 12, তাহলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে 12,000 টাকা। তাহলে আমরা লিখে ফেললাম মূলধনের সুদ 13,000, বেতন হচ্ছে 12,000, টোটাল কিন্তু আমাদের 25,000 টাকা খরচ হয়ে গেল। এখন আমরা বলেছিলাম যে এই বন্টনযোগ্য মুনাফা আমরা কিভাবে বের করব। নেট লাভ থেকে মূলধনের সুদ বাদ দিয়ে দিব এবং বেতন বাদ দিয়ে দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই কিন্তু বন্টনযোগ্য মুনাফা, যা কিনা 1,00,000 টাকা। তাহলে এখানে খুব সহজেই আমরা অ্যান্সার বের করে ফেলতে পারি। এখানে আমার বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 1,00,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে সি। আমরা এখানে এই পর্যায়ে এসে আমাদের আজকের ক্লাসের শেষ টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব, যেটা কিনা খুবই জটিল একটা টপিক। ওকে, তাহলে এখানটাতে আমাদেরকে জানতে চাইতে পারে যে অংশীদারদের সমাপনী মূলধন কত। অংশীদারদের সমাপনী মূলধনের পরিমাণ যখন জানতে চাইবে, তখন কিন্তু আমরা খুব সহজেই সমাপনী মূলধন বের করে ফেলতে পারি। সমাপনী মূলধন কিন্তু আমরা এখানে কয়েকটা জিনিস যোগ করলেই আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ, বেতন এবং বন্টনযোগ্য মুনাফার অংশ। এখানে যদি অতিরিক্ত মূলধন থাকতো তাহলে আমরা অতিরিক্ত মূলধন যোগ করে ফেলতাম সমাপনী মূলধন বের করার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত মূলধন নিয়ে আমাদের ডিল করতে হয় না, তাই আমরা এখানে অতিরিক্ত মূলধন নিয়ে কথা বলছি না। তাহলে একটা যদি অঙ্ক থাকে তাহলে আমরা কিন্তু একটা অঙ্ক দেখে ফেলতে পারি কিভাবে আমরা খুব সহজেই একটা সমাপনী মূলধন বের করে ফেলতে পারি। এখানে প্রারম্ভিক মূলধন কিন্তু দেওয়া আছে। ওকে, দুইজন অংশীদারেরই প্রারম্ভিক মূলধন এখানে দেওয়া আছে। এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে 80,000 এবং 50,000। আমরা কিন্তু এখানে ছোট্ট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, অনুকে আমরা ধরলাম ক এবং এখানে কিন্তু আমরা তনুকে ধরলাম খ। তাহলে এখানে অনুর প্রারম্ভিক মূলধন ছিল 80,000, 80,000 লিখে ফেলছি, 80,000, এবং তনুর ছিল 50,000, আমরা 50,000 লিখে ফেললাম। তারপরে কিন্তু মূলধনের সুদ কিন্তু 10%, খুব সহজ। 80,000 এর 10% হচ্ছে 8,000 এবং খ বা তনুর যেটা ছিল সেটা 50,000 এর 10% হচ্ছে 5,000। এখানে কিন্তু বেতনের পরিমাণও কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে অনু মাসিক 1,000 টাকা বেতন পাবে।
তাহলে অনু যদি মাসিক 1000 টাকা বেতন পায় তাহলে সে টোটাল বেতন পাবে 12,000 টাকা। খ বা তনু কিন্তু কোনো বেতন পাচ্ছে না। এবার কিন্তু সময় চলে এসেছে যে বন্টনযোগ্য মুনাফার অংশ। বন্টনযোগ্য মুনাফার অংশের মধ্যে অনু কত টাকা পাবে এবং বন্টনযোগ্য মুনাফার অংশের মধ্যে তনু কত টাকা পাবে সেই অ্যামাউন্টটাকে কিন্তু আমরা যোগ করে তনুর ঘরে এবং এখানে অনুর ঘরে বসায় দেব। অনুর ঘরে এবং তনুর ঘরে বসায় দেব। তাহলে এখানে আমি কিন্তু আমরা অঙ্কটা করতে পারি লাভ লোকসান আবন্টন হিসাব করার মাধ্যমে। এখানে আমরা নিট লাভ লিখলাম, নিট লাভ থেকে আমরা মূলধনের সুদ বাদ দিলাম এবং বেতন বাদ দিলাম। আমাদের থাকতেছে 1 লক্ষ টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাকে যদি আমরা 6:4 অনুপাতে ভাগ করি তাহলে কিন্তু 1 লক্ষ টাকাকে আমরা 10 ভাগ করতেছি। 10 ভাগ করলে কিন্তু আমাদের আসতেছে 10,000 টাকা। তাহলে 10 ইন্টু যদি 6 হয় তাহলে অনু পাবে 60,000 টাকা এবং 10 ইন্টু যদি 4 হয় তাহলে তনু পাবে 40,000 টাকা। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি 60,000 টাকা এবং 40,000 টাকা। এবার যদি আমরা যোগ করে ফেলি দুইটা তাহলে কিন্তু এখানে বের হয়ে যাচ্ছে 8,000 আর 80,000 আর 8,000 88,000 এবং 12,000 হচ্ছে 1,60,000 টাকা। তাহলে একজন পাচ্ছে 1,60,000 টাকা এবং এখানে 50,000 আর 5,000 55,000 আর 40,000 হচ্ছে 95,000। তাহলে কিন্তু আমরা লিখে ফেলতে পারতেছি খুব সহজেই। এখানে 1,60,000 টাকা পাবে একজন, 1,60,000 টাকা পাবে একজন এবং 95,000 টাকা পাবে অন্য আরেকজন। তাহলে খুব সহজেই কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা একটা কঠিন প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটাতে কিন্তু আমাদের প্রশ্নটা আগে পড়তে হবে। এখানে কিন্তু প্রশ্নটা পড়ে আমরা জানতে পারি যে এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সমাপনী মূলধনের পরিমাণ কত। ওকে, এখানে জানতে চাওয়া হয়েছে সমাপনী মূলধন কত। তাহলে আমরা কিন্তু বলেছিলাম প্রথমে প্রারম্ভিক মূলধন, তারপরে মূলধনের সুদ। এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ, বেতন আর বন্টনযোগ্য মুনাফার অংশ যোগ করলেই বের হয়ে যাবে আমার প্রারম্ভিক মূলধন। আমরা ধরলাম এখানে তৌফিককে ত হিসেবে ধরলাম এবং নাফিসকে ন হিসেবে ধরলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ব্যবসায়ে প্রারম্ভিক মূলধন ছিল একজনের 40,000 টাকা এবং আরো একজনের ছিল 50,000 টাকা। তারপরে তাদের মূলধনের সুদ ধরবো 10% হারে। প্রারম্ভিক মূলধনের উপর হচ্ছে 40,000-এর হচ্ছে 4,000 এবং 50,000-এর হচ্ছে 5,000 টাকা মূলধনের সুদ। এখানে কিন্তু তাদের বেতনের কথা বলে দেওয়া আছে যে তৌফিক 22,000 টাকা বেতন পায় এবং নাফিস 15,000 টাকা বেতন পায়। তাহলে কিন্তু এখানে আমরা লিখে ফেলতে পারি খুব সহজেই 22,000 টাকা এবং 15,000 টাকা। ওকে, লিখে ফেললাম। এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধন চেক, মূলধনের সুদ চেক এন্ড বেতন লেখা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা খুব সহজেই বন্টনযোগ্য মুনাফার অংশ লিখতে পারি। বন্টনযোগ্য মুনাফার অংশটা বের করে নিতে হবে। এখানে আমার নিট লাভ দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা, যেটাকে আমরা নিট লাভ হিসেবে ধরতেছি। তাহলে এই 1 লক্ষ টাকাটাকে আমরা এখানে নিট লাভ হিসেবে বসায় দিলাম। এটা থেকে আমরা মূলধনের সুদ হচ্ছে যে 10% করে 40,000-এর 10% 4,000, 50,000-এর 10% 5,000 বসাচ্ছি। একজন বেতন পাচ্ছে 22,000 বসাচ্ছি, আরেকজন বেতন পাচ্ছে 15,000 বসাচ্ছি। বসানোর পরে এই 1 লক্ষ টাকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 9,000 টাকা এবং 37,000 টাকা ব্যয় হয়ে গিয়েছে। তাহলে 1 লক্ষ টাকা থেকে টোটাল আমার ব্যয় হয়ে গিয়েছে 1 লক্ষ টাকা থেকে আমার টোটাল 9,000 এবং 37,000 টাকা ব্যয় হয়ে গিয়েছে এবং আমার কাছে রিমেইনিং আছে
54,000 টাকা, যেটাকে আমরা বলবো বন্টনযোগ্য মুনাফা। এখন এই 54,000 টাকা বলা হয়েছে বন্টন করা হয়, লাভ ক্ষতি বন্টন করা হয় হচ্ছে সমানভাবে, কিছুই বলা নাই, সরি, এখানে বলে দেওয়া আছে দুইজন সমান অংশে ভাগ করা হবে। তাহলে 54,000 টাকাকে আমরা যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে এক এক ভাগে পড়তেছে 27,000 করে। তাহলে এখানে কিন্তু তৌফিক পাবে 27,000 এবং নাফিস পাবে 27,000। ওকে, এবার কিন্তু আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে 40,000, 4,000, 22,000 এবং 27,000। এই দুটোকে যোগ করলে আসতেছে 93,000 এবং 50,000, 5,000, 15,000 এবং 27,000 যদি যোগ করি তাহলে অ্যান্সার আসতেছে 97,000। যদি প্রশ্ন করা হয় এটা কি, আমরা বলবো সমাপনী মূলধন। তাহলে আমরা দেখব 93,000 আর 97,000, অ্যান্সার হচ্ছে বি, আমাদের উত্তর হচ্ছে বি। আমরা এখানে আরো একটা কঠিন প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। এখানে কিং এবং রে দুইজন অংশীদার আছে, কিং এবং রে, ওকে, দুইজন অংশীদার আছে। কোশ্চেন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বছর শেষে মূলধন হিসাবের জের কত টাকা হবে। আমরা কিন্তু বের করব। প্রথমেই প্রারম্ভিক মূলধন লিখব। কিং এর প্রারম্ভিক মূলধন ছিল 28,000 টাকা, কিং হচ্ছে 28,000 টাকা প্রারম্ভিক মূলধন ছিল এবং রে ছিল 24,000 টাকা প্রারম্ভিক মূলধন। তাহলে কিং এর 28,000 টাকা আমি হচ্ছে প্রারম্ভিক মূলধন লিখলাম এবং রে এর প্রারম্ভিক মূলধন আছে 24,000 টাকা। তাহলে এখানে লিখে ফেলার পরে আমরা কিন্তু লিখলাম, তারপরে বলে দেওয়া আছে প্রারম্ভিক মূলধনের উপর 10% হারে সুদ পাবে। তাহলে 10% সুদ আমরা লিখে দিচ্ছি 2800 এবং এখানে হচ্ছে 2400। ওকে, তারপরে এখানে বলে দেওয়া আছে যে বেতন বেতন পাবে হচ্ছে কিং বেতন পাবে 8,400 টাকা এবং রে বেতন পাবে 6,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 8,400 এবং 6,000 টাকা বেতন পাবে। এবার কিন্তু সবকিছু চেক হয়েছে, প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ, বেতন। এবার কিন্তু শুধু বন্টনযোগ্য মুনাফাটা বাকি আছে। বন্টনযোগ্য মুনাফা বের করার জন্য আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবে যাব, যে দেখবো এখানে কিন্তু আমাদের নিট লাভ হয়েছে 22,000 টাকা। ওকে, এই নিট লাভ কিন্তু এখানে আমরা 22,000 টাকা বসাই দিচ্ছি। তা থেকে আমরা মূলধনের সুদ কিং এর 28,000 টাকার 10% 2,800, 24,000 টাকার 10% 2,400 টাকা বসাচ্ছি, টোটাল হচ্ছে 5,200। সেই নিট লাভ থেকে আমরা বেতন দেওয়া আছে, এখানটাতে বেতন দেওয়া আছে 8,400, আমরা হচ্ছে 8,400 লিখলাম, এখানে 6,000 দেওয়া আছে, আমরা 6,000 লিখলাম, টোটাল 14,400 হয়ে গেল। আমরা কিন্তু 22,000 টাকা থেকে 5,200 এবং 14,400 বাদ দেওয়ার পরে আমাদের রিমেইনিং থাকতেছে 2,400। এই 2,400 টাকা যদি আমরা সমান ভাগে ভাগ করে দেই তাহলে কিন্তু 2,400 টাকা 2 ভাগে ভাগ করব, 2,400 ভাগ 2, তাহলে এক ভাগে হচ্ছে 1,200 করে টাকা পড়তেছে। তাহলে এখানে কিন্তু আমরা কিং এর ভাগে বন্টনযোগ্য মুনাফা লিখতেছি 1,200 এবং রে এর ভাগে বন্টনযোগ্য মুনাফা লিখতেছি 1,200। এবার যদি আমরা সবগুলো যোগ করে দেই তাহলে কিন্তু কিং এবং রে এর সমাপনী মূলধন বের হয়ে যাবে। 28,000, 2,800, 8,400 এবং 1,200 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 40,400 টাকা। 24,000 টাকা, 2,400 টাকা, 6,000 টাকা এবং 1,200 টাকা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 33,600 টাকা। তাহলে আমরা এখানে অ্যান্সার করব 40,400 এবং 33,600 টাকা। আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমরা খুব সহজেই কিন্তু এই ধরনের মূলধন জাতীয় সমস্যাকে সলভ করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমাদের লার্নিং হচ্ছে আমরা শিখলাম কিভাবে অংশীদারি ব্যবসায় কাকে বলে, অংশীদারি ব্যবসায়ের ডেফিনেশন থেকে কি কি এমসিকিউ আসতে পারে। তারপরে আমরা শিখলাম অংশীদারি ব্যবসায়ে দুইজনের ব্যবসায় যদি নতুন অংশীদার আসে বা
তিনজনের ব্যবসায় থেকে যদি একজন অংশীদার চলে যায় তাহলে নতুন অনুপাত কিভাবে বের করব আমরা শিখলাম, কিভাবে লাভ অনুপাত বের করব আমরা শিখলাম, কিভাবে ত্যাগ অনুপাত বের করব। তারপরে আমরা শিখলাম কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে অংশীদার ক, অংশীদার খ এবং অংশীদার গ কত টাকা পাবে। তারপরে আমরা শিখলাম কিভাবে বন্টনযোগ্য মুনাফা বের করব, কিভাবে মূলধনের সুদ বের করব, কিভাবে বেতনের পরিমাণ বের করব। তারপরে আমরা শিখলাম কিভাবে সমাপনী মূলধন বের করব। আজকের ক্লাসের লার্নিং এখানেই শেষ।